সাইফ কম্পিত স্বরে বলল। সিয়া বাক হারা হয়ে যায়। তার মাকে কেউ কেন মারবে? জানতে চাইবে না কেন? সাইফ আবারও শুধালো। সিয়াসা কিছুই বলল না। সাইফ নিজেই বলতে শুরু করলো। কারণ সে একজন সেনা কর্মকর্তার স্ত্রী ছিল বলে। সিয়াসা কৌতূহলী দৃষ্টিতে দেখছে বাবাকে। কিন্তু কেন পাপা? একজন সেনা কর্মকর্তার স্ত্রী হলে তাকে মারা যেতে হবে কেন? কারণ সে একজন আমি। সে আমার সাথে জড়িত ছিল বলেই তাকে মারা হয়েছিল। সিয়াসা চঞ্চল ক্রুদ্ধ হয়ে উঠল। রাগান্বিত গলায় জিজ্ঞাসা করে। কেন? কারা করেছে এগুলো? তখন আমি একটা কেসের সাথে জড়িত ছিলাম। তাদেরই লোকজন করেছিল। তাদের শাস্তি দেওয়া হয়নি পাপা? তুমি তাদের খুঁজে বের করনি? সিয়াসার কম্পিত কণ্ঠ, হাত পা তার কাঁপছে। আচমকা এমন বিদঘুটে সত্য সে হজম করতে পারছে না। চিন্তাই করতে পারছে না তার মাকে কেউ মেরে ফেলেছে। সাইফ জবাব দেয় না। চোখ দুটো টলমলে হয়ে উঠল। রেশমের ন্যায় চুলগুলো গুছিয়ে দিতে দিতে তাকায় মেয়ের মুখটির দিকে। কতদিন হলো ঠিক করে দেখে না মেয়ের মুখটি। মেয়ের সাথে সে রাগ দেখিয়ে বেশিক্ষণ থাকতেই পারে না। এর জন্যই এতদিন দূরত্ব বজায় রেখে চলতো, যেন দুর্বল হয়ে না পড়ে। শেষ আবার জিজ্ঞাসা করলো। পাপা প্লিজ বলো না। সাইফ ফোঁস করে তপ্ত শ্বাস ফেলল। কাতর কণ্ঠে বলল। তাহলে তুমি বেঁচে থাকতে না। এগুলো বাদ দাও সিয়া। এগুলো পুরনো এক তিক্ত অতীত। আমি চাইছি না এগুলোকে নিয়ে আমাদের জীবনে আর কোনো প্রভাব ফেলুক বা কিংবা চর্চা হোক। এগুলো আর কখনো আমাদের জীবনে হানা দিতে পারবে না। আমি দিতে দেব না। তাই তো আমরা সকলেই সব কিছু থেকে দূরে সরে গিয়েছি। কিন্তু দর্পণ দর্পণ যদি আমাদের জীবনের সাথে কোনোভাবে জড়ায়, তবে এবার আমি সব খুন করি। কিন্তু দর্পণ দর্পণ যদি আমাদের জীবনের সাথে কোনোভাবে জড়ায়, তবে এবার আমি সব খুইয়ে ফেলবো। সে একজন সামরিক বাহিনীর সদস্য। সে কোনোদিন তোমায় একটা স্বাভাবিক জীবন দিতে পারবে না, ঠিক যেমন আমি পারিনি তোমার মাম্মাকে দিতে। অথচ সে নির্দোষ ছিল। কিন্তু দেখো আজ তার পরিণতি। দর্পণের মাঝে তরুণ জোশ বইছে, শক্তি লাহরীর ন্যায়, যে লাহরীতে সবার আগে তোমায় ভাসিয়ে নেবে। আবারও এক সাইফ চৌধুরী, আশা চৌধুরীর মতো নির্মম পরিণতি আমি দেখতে পারবো না সিয়া। সিয়াসা উঠে বসে। নির্বিকার তাকিয়ে থাকে বাবার দিকে। কেননা ইদানিং বাবার প্রতিটি কথা শেষ হয় দর্পণ আর তার বিচ্ছেদের কথায়। সাইফ অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে মেয়েকে ফের অনুরোধ করে বলে। ভালোবাসা ভুলতে হয়তো সাময়িক কষ্ট হবে প্রিন্সেস, কিন্তু অসম্ভব নয়। সারা জীবন দুঃখ পাওয়ার থেকে সাময়িক এই দুঃখ তোমার জন্য শ্রেয়। পাপার একটা কথা রাখো, বিয়েতে রাজি হয়ে যাও প্লিজ। দেখবে উমায়ের ভালোবাসা তোমায় নিমেষেই ভুলিয়ে দিবে পিছনকার সব কিছু। চাপা কান্না ঠিকরে বেরিয়ে আসতে চাইলেও সিয়াসা প্রাণপণে আটকানোর চেষ্টা চালিয়ে যায়। বাবার হাত দুটো জড়িয়ে শেষবারের মতো অনুনয় করে বলে। আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা হয়ে এসেছে সে পাপা। তাকে ভুলতে গেলে আমি নিজেকেই হারিয়ে ফেলবো। আমি যে তার পরিবার। লোকটা আরেকবার পরিবারহীন, একা অনাথ হয়ে যাবে। আমি আমি তাকে কথা দিয়েছি তার পরিবার হব আমি। আমি এটা কিভাবে সহ্য করব পাপা? তোমার পাপার মাঝে আর শক্তি নেই কাউকে হারানোর প্রিন্সেস। এই বলিষ্ঠ দেহটির মাঝে শুধু তুমি নামক এই ছোট্ট প্রাণের অবশিষ্ট রয়েছে, যার জন্য আমি এখনও শ্বাস নিচ্ছি। প্লিজ সিয়া, আমায় পুরোপুরি নিঃশেষ করে দিও না। তোমার মাম্মার কাছে আমি ওয়াদাবদ্ধ, তোমায় আমি সবসময় রক্ষা করব। পাপার উপর একটু দয়া করো। পাপা তো কখনো কোনো দিন তোমায় কোনো কিছুতে বাধা দেয়নি। তবে আজ পাপার এতটুকু আবদার মানতে কি তোমার খুব কষ্ট হয়ে যাবে? তুমি চাইলে আমি তোমার পায়ে পড়তে রাজি। পাপা। সিয়াসা অশ্রুসিক্ত নয়নে আর্তনাদ করে উঠল। সাইফকে তার বাক্য সম্পূর্ণ করতে দেয় না সিয়াসা। এমনকি পৃথিবীর কোনো সন্তানই এই বাক্যটি শুনতে পারবে না। সিয়াসাও পারেনি। বাবার হাত দুটো আঁকড়ে ধরে কান্নারত থমথমে গলায় শুধায়। তুমি কবে থেকে তোমার সিয়াকে এতটা খারাপ আর অকৃতজ্ঞ ভাবতে শুরু করলে পাপা? আজ সত্যি মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর মেয়ে। আমার জন্য আমার পাপাকে বিষ হাতে তুলেতে হয়েছে। সাইফ মেয়ের কান্নারত মুখশ্রী থেকে ধীরে ধীরে সিয়াসার চোখের পানি গুলো মুছে ফেলে। মেয়ের গাল দুটো আঁকড়ে ধরে বলে। পাপা কখনো তোমার খারাপ চায়নি বাচ্চা। একদিন ঠিক অনুধাবন করতে পারবে। সিয়াসা ঠোঁট কামড়ে কান্না আটকে ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়। তুমি ঠিক বলেছো পাপা। মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে সাইফ তাকে তাড়া দেয়। আমার প্রিন্সেস, এখানে বসো। আমি ওষুধ আনছি। ওষুধ খেয়ে ঘুমাবে। গা জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি কি পাপাকে এভাবে শাস্তি দিতে চাইছো নাকি? বলতে বলতে সাইফ উঠে ঘরে চলে গেল। দুটো নিওরোফিন আর এক গ্লাস পানি হাতে ফিরে আসলো। সিয়াসা মৃদু হেসে ওষুধ খেয়ে বাবার কোলেই শুয়ে পড়ল।
সাইফা মৃদু হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কতদিন হলো মেয়েটাকে একটু আদর করে না। মেয়েটাও একদম আদুরে, বাবার আদর পেলেই তার সঙ্গ ছাড়ে না। সারাদিন পিছু পিছু ঘুরঘুর করে। কিছুক্ষণ পরে ফজরের আজান পড়ে গেল। সাইফ ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নিয়ে নিজের বিছানায় শুয়ে দেয়। এসি ছেড়ে দিয়ে গায়ে কাঁথা দিয়ে টুপি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। মসজিদে যাবে, নামাজ পড়বে, তারপর আশার সাথে দেখা করবে। ভেতরে ভেতরে খুব প্রসন্ন। অবশেষে শিয়াশা তাকে বুঝতে পেরেছে এই ভেবে ডোলকে শব্দ হতেই বন্দি অশ্রুগুলোকে মুক্ত করে দেয়। টানা টানা চোখ দুটো, বদ্ধ চোখের কার্নিশ বেয়ে সমান তালে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে মেয়েটার। নাকের পাটা বারংবার ফুলে উঠছে। একটা সময় বালিশে মুখ ডুবিয়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। প্রভাতের প্রকৃতি যেন সৌন্দর্যের এক নীলাভূমি। এক লীলাভূমি। এক রহস্যময়তার অধিকারী হয় প্রভাত। প্রকৃতি সেই সৌন্দর্যের রহস্য উন্মোচন আর উপভোগ মত্ত থাকা মেয়েটি সর্বদার মতো আজও প্রভাতের মিষ্টতার সান্নিধ্য রয়েছে। তবে আজ মেয়েটার চোখে মুখে কেমন যেন প্রকৃতি বিমুখতা, উদাসীনতা, অনীহা। কোমর সমান গ্লাসে বেষ্টিত আয়তকার লম্বা বারান্দার এক কোনায় মেয়েটি গুটিয়ে বসে আছে হাঁটু আঁকড়ে, কানে ফোন ঠেকানো। শীতল মিষ্টি কিরণ ছুঁয়ে গেল লালচে চোখ মুখে। মিঠা ওই রোদে মেয়েটার ত্বক দেখতে যেন মাখনের ওই হলদেটে প্রলেপ। কোথাও কোনো দাগ খুদ নেই। বাবা প্রায় বলে সে নাকি দেখতে পাকিস্তানি মেয়েদের মতো। লম্বাটে ক্ষুধীন ফ্লসেস মুখশ্রীর অধিকারী যে। এরই মাঝে কর্ণকুহরে শব্দের সৃষ্টি হলো। রিং হচ্ছে। রাতে সেই দুর্ব্যবহারের পরেও নির্লজ্জের মতো ছুটে এসেছে, কেননা এখনো একটু আশার আলো রয়েছে লোকটাকে নিজের করে রাখার। দুবার রিং হতে ফোনটা রিসিভ হয়। ভেসে আসে যত্নে পরিপূর্ণ এক শীতল কণ্ঠস্বর। কান্নাকাটি করে রাতে লেট করে ঘুমিয়েছো, আবার এই কাকডাকা ভরে ঘুম থেকে উঠে বসে আছো। ইউ আর হার্ডিং ইয়োরসেলফ সিয়া। শেষা মলিন হাসে, বলে, আমি তো ঘুমাইনি। অপর পাশ থেকে দীর্ঘতর এক নিঃশ্বাসের শব্দ শোনা গেল মৃদু কণ্ঠে সুধায়। কিছু বলবে? শিয়াশার ঠোঁট দুটো তিত্তির করে কেঁপে ওঠে। অনুরোধের সুরে বলে, দর্পণ লেফট দ্য জব প্লিজ। এই একটা পন্থাই রয়েছে, তাই তো ছুটে এসেছে লোকটার কাছে। তাকে হারিয়ে ফেলতে হবে এমন কোনো কাজ লোকটা কখনোই করবে না। তবে তাকে পুরোপুরি মিথ্যে প্রমাণ করে দিয়ে সাথে সাথে কাটকাট জবাব শিয়াশার কানে এসে বাড়ি খেলো। ইটস নট পসিবল। কণ্ঠটা ঠিক গতকাল রাতের মতোই রুক্ষ শোনালো। শিয়াশা কাঠ হয়ে বসে থাকে দর্পণের জবাবে। এই পরিস্থিতিতে শিয়াশা কখনোই এমন জবাব প্রত্যাশা করেনি। ম্লান হেসে বলে, দেন লেফট মি। অপর পাশ থেকে কোনো আওয়াজ শোনা গেল না। শেষ আশাটুকু যখন থাকলো না, শিয়াশা সর্বহারা এক প্রতীকের ন্যায় হো হো করে হেসে উঠল, অথচ চোখে তার অশ্রু। প্রথম প্রশ্নের জবাব কত অকপটে নির্দ্বিধায় দিয়ে দিলেন দর্পণ, অথচ এই প্রশ্নের জবাব দিতে আপনাকে ভাবতে হচ্ছে। আমার নির্ঘুম রাত আমায় যতটা না আঘাত করছে, তার থেকেও আপনার নীরবতা বেশি আঘাত করছে আমায় দর্পণ। আমার আমার ব্যাপারে আপনার এত নীরবতা, এতটা নির্লিপ্ততা, এটা আমার কাছে অপ্রত্যাশিত। তেমনি অপ্রত্যাশিত আমাদের প্রণয়ের পরিণতি। এমনটা তো হওয়ার কথা ছিল না দর্পণ। আপনি তো আমায় বলেন আমি আপনার পরিবার, আপনার ভালোবাসার মানুষ। তবে ভালোবাসার মানুষকে নিজের করে রাখতে হয়, এটা কি আপনি জানেন না? দিন শেষে এটাই সত্য যে আই এম নট ইউর অনলি চয়েস। আই লিভ অর ডাই, ইট ডাজন্ট ম্যাটার টু ইউ, বাট ইউর জব হ্যাজ টু বি সিকিউর। আমি এটা আমার একদম সহ্য হচ্ছে না দর্পণ। কেন আমি আপনার একমাত্র চয়েস নই? কেন? মেয়েটা আহাউমাউ করে কাঁদতে কাঁদতে অভিযোগ করছে, অথচ অপর পাশে তখনও নিশ্চুপ, নীরব বা খাড়া। মেয়েটার যখন তাকে খুব প্রয়োজন ছিল, তখনই লোকটা নিজের কর্তব্য পরায়ণতা ভুলে গেছে, তার সঙ্গ ছেড়ে দিয়েছে। আচমকাই শিয়াশা কান্না থামিয়ে দেয়। ব্যস্ত কণ্ঠে উদ্ভ্রান্তের মতো করে বলে, ও, আপনি হয়তো ব্যস্ত, তাই না? আমি আপনাকে আবারও বিরক্ত করছি। আমি এক্সট্রিমলি সরি মেজর দর্পণ এহসান। আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না, সেই রাইট নেই আমার। আপনার জীবনের এক এবং একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কাজ। আপনার মতো এত বড় একজন সৎ, ন্যায়, নিষ্ঠাবান, কর্মপরায়ণ মেজরকে বিরক্ত করার কোনো রাইট নেই। আমি হলাম ভালোবাসা প্রিয় এক মানুষ, আর আপনি ভালোবাসা বিমুখ। আমার আপনার পথ তো ভিন্ন, আকাশ সমান ফারাক তাতে। আপনি ভালোবেসে চূড়ান্ত পর্যায়ে এসে হাত ছেড়ে দেন, আর আমি সেই হাত আঁকড়ে ধরার জন্য লড়াই করে যাই। আমি আমি এক বোকা। আবারও দুঃখিত মেজর। আপনাকে আমি আর কখনো বিরক্ত করবো না, বলে ভুলে যাবেন ভালোবাসা। ভালোবাসা প্রিয় এই পাগলটাকে আমাকেও ভুলতে দেবেন, আর কখনো আমার চোখের সামনেও আসবেন না আপনি। কান্নারত গলায় মেয়েটা চেঁচিয়ে চেঁচিয়ে বলে।
শেষ সম্বলটুকু যখন হারিয়ে যায় তখন মানুষ বুঝি এমন উন্মাদ হয়ে যায়। দর্পণের বুকের ভেতরটা কেঁপে উঠল মেয়েটার চিৎকারে। তবুও নির্দয়ের মতো উপেক্ষা করে সেই চিৎকার, সেই অনুনয়, মেয়েটাকে আগলে নেয়ার অনুনয়। শীতল কণ্ঠে ছোট্ট একটা শব্দ বলল। ওকে। কান থেকে ফোন নামিয়ে শিয়াশা অবাক পানে তাকিয়ে থাকে ফোনটির দিকে। লোকটি কি ওকে বলল? মস্তিষ্ক যেন শূন্য প্রায় শিয়াশার। আসলে ওকে শব্দটি কি অর্থ বহন করে? দর্পণ ঠিক আছে কিভাবে বলতে পারে? তড়িৎ গতিতে ফোনটা আবার কানে তুলে বলল। আপনি কি বললেন আবার একটু বলবেন? আপনি কি ওকে ওকে বলছেন? কেন বলছেন? আপনি কিভাবে ওকে বলতে পারেন দর্পণ? এটা তো আপনার বলা উচিত নয়। আপনি তো বলবেন সিয়া এমন বলো না, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি ভয় পেও না। তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। তবে আপনি আপনি এইগুলো কি বলছেন? কেন বলছেন দর্পণ? বলুন না, বলুন। চমৎকার করে বলতে বলতেই শিয়াশা ছুঁড়ে মারে কান থেকে ফোনটা। মুহূর্তে সোনালু ফুল গাছটির সাথে সজোরে বাড়ি খেয়ে চুরচুর হয়ে গেল ফোনটি। শিয়াশা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওঠে। বলুন, আমি কেন আপনার একমাত্র চয়েস নই দর্পণ? কেন? কেন আমায় আগলে নিলেন না আপনি? আমার যে অনেক ভালোবাসার কথা ছিল আপনাকে, একটা পরিবার দেওয়ার কথা ছিল আপনাকে, তবে আপনি কেন আমার হাত ছেড়ে দিলেন? আমি অন্য কাউকে কিভাবে গ্রহণ করব আমি? কাঁদতে কাঁদতে শিয়াশার দেহটি নেতিয়ে পড়ে বারান্দায় বিছিয়ে রাখা গদিতে। দেহের তাপমাত্রা ছাড়িয়ে যাওয়া শীতে গুটিসুটি মেরে কুঁকড়ে গেল মেয়েটি। বারান্দায় খাঁচায় ঝুলতে থাকা লিলি ডানা ঝাপটাচ্ছে আর চিৎকার করছে, দপন দপন খারাপ, দর্পণ খারাপ। জ্বরগ্রস্ত মেয়েটি ফের চিৎকার করে উঠল লিলির উপর। আমি পারবো না। স্টপ ইট লিলি। তার নাম নেবে না। আই হেট হিম। নেবে না তার নাম। লিলি শোনে না, সে ইচ্ছে মতো ডানা ঝাপটাচ্ছে আর দপন দপন করে যাচ্ছে। শেষার রাগের তোপে দুর্বল দেহটি টেনে তুলে এবং রেগে খাঁচাটাকে খুলে ছুঁড়ে মারে নিচে মাটিতে। ছাড়া পেতেই লিলি ডানা ঝাপটে দুর্গগনে উড়ে চলে গেল। অথচ রাগান্বিত মেয়েটি ক্ষণকালের জন্য হুঁশজ্ঞান হারিয়ে ভুলে বসলো লিলি দর্পণকে না দেখলে কখনোই তাকে ডাকে না। কানে ফোন ঠেকিয়ে দর্পণ নির্নিমেষ তাকিয়ে আছে ভালোবাসায় উন্মাদ বিধ্বস্ত এক নারীর দিকে। बोरिंग से सैंडविच कैसे होगा इंटरेस्टिंग? সবজি, ডিম আর মেয়োনেজের তৈরি স্যান্ডউইচ মুখের সামনে তুলে ধরে মলিন গলায় সুর টেনে টেনে বলল মিরাল। কক্ষের সকলের দৃষ্টি মিরালের দিকে, কেননা তারাও সহমত। সকলের সামনে ব্রেকফাস্ট হিসেবে একটা ডিম সেদ্ধ, এক গ্লাস দুধ আর একটা ভেজিটেবল স্যান্ডউইচ, যেগুলো প্রতিদিন খাওয়া তাদের কাছে অত্যাচার। মিরালের মলিনতা ভাঙে পাশের বেডের বিরক্তিকর মেয়েটার বিরক্তিকর কথায়। পাতলা ঠোঁট দুটো ঠাটিয়ে আটকে আছে একে অপরের সাথে, ছোট্ট গাল দুটো রাগে ফুলে আছে। রোষাগ্নি দৃষ্টি নিজের পাশের ডিজনি প্রিন্সেস কাস্টমাইজ বেডে বসে ভদ্রতার সহিত নীরবে খেতে থাকা 6 বছরের মেয়েটির দিকে। পরনে তার হালকা হলদেটে ফ্রক, হলুদ স্নিকার, সাথে কাঁধ সমান চুলগুলোতে হলুদ রঙা বো ক্লিপ দিয়ে চুলগুলো সুন্দর করে বাঁধা। সকাল ডিজনি প্রিন্সেস সেজে বসে আছে। তাদের কক্ষের মধ্যেই এই মেয়েটা সবচেয়ে বেশি সভ্য। পাপার খুব প্রিয়, তার মোটেই সহ্য হয় না এই প্রিন্সেস দেখতে ডাইনিটাকে। সে দাঁত কিরমির করে বলল। ডঙ্গি মেয়ে, তুমি কথা কম বলো। ঠিক করে তো কথাও বলতে পারো না। ওটা বিজ্ঞাপন নয়, বিজ্ঞাপন হবে। এসেছো আমাকে জ্ঞান দিতে। তুমি যে নিজেকে এই রূপাঞ্জেল ভাবো না, আসলে তুমি রূপাঞ্জেল না, বরং রূপাঞ্জেলে থাকা ডাইনিটা। মৃণালের খাওয়া থেমে যায়। অনতি বিলম্বে চোখ দুটো পানিতে টলমল করে ওঠে, ঠোঁট দুটো তীর তীর করে কেঁপে উঠল। মিরালের দিকে ক্রুদ্ধ চোখে চেয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। তাদের দুজনের বেডের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা ন্যানি অদিষ্ট ভঙ্গিতে মাথা নাড়ে। মৃণাল আর মিরালের এই দুজনের মধ্যে মিষ্টতা খুব কমই দেখা যায়। মিরালের কপাল কুঁচকে যায়, একে অপরের পিছে লাগায় তাদের কাজ। মিরালের কপাল কুঁচকে যায়। কত বড় ঢঙ্গি মেয়ে! সে কি মেরেছে নাকি চিমটি দিয়েছে যে এমন মরা কান্না কাঁদছে? ন্যানি মৃণালকে কোলে তুলে নেয়। মিরালের উদ্দেশ্যে শত বকা ছুড়ে দিল, মৃণালের কান্না থামে না। তার মধ্যেই সাইফ হাস্যোজ্জ্বল মুখে কক্ষে ঢুকে। তার পেছন পেছন দুজন ন্যানি ট্রে হাতে ঢুকলো। মৃণালকে কাঁদতে দেখে সাইফের হাসি মুখ নিভে যায়। ক্রুদ্ধ পায়ে সে মৃণালকে কোলে তুলে নেয়। আদুরি গলায় বলে, কি হয়েছে আমার প্রিন্সেস? সকাল সকাল চোখে পানি কেন? বাবাকে দেখতেই আহ্লাদে মৃণালের কান্নার বেগ আরো বেড়ে গেল। সাইফ মেয়েকে বুকে চেপে অস্থির হয়ে ন্যানিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ন্যানি চুপচাপ মিরালকে দেখিয়ে দেয়।
মিরাল কাচুমাচু করে ওঠে বাবার গম্ভীর মুখটা দেখে। থমথমে মুখে বলে, আমি কিচ্ছু করিনি, ও তো ঢঙি একটা মেয়ে। কিছু বলার আগেই নাকের চোখের পানি এক করে দেয়। সাইফ গম্ভীর গলায় বলে, তুমি ইদানিং বেশি দুষ্টু করছো। মীরার পাপা কিন্তু তোমার স্পাইডারম্যান কারের অর্ডার ক্যান্সেল করে দিবে। মিরালের মুখে বড়সড় হা। সে কি করেছে? ইদানিং কিছু হলেই পাপা এই দুর্বল জায়গায় হাত বসিয়ে দেয়। সে তীব্র প্রতিবাদী কণ্ঠে বলে, তুমি এই ঢঙির কান্নায় বিশ্বাস করছো? সিস্টারকে জিজ্ঞাসা করো, আমি ওকে আগে কিছু বলিনি। তুমি আমার কারের কিছু করবে না। পাশের ন্যানির দিকে আঙ্গুল তাক করে বলল মিরাল। সকল ন্যানিকে তারা সিস্টার বলে ডাকে। বাবার বুক থেকে মাথা তুলে এতটুকু বলেই মৃণাল ফের কেঁদে ওঠে। মীরা পোষা, ওকে বকে দিব আমি। তুমি কেঁদো না, তুমি তো একটা প্রিন্সেস, পাপার রূপাঞ্জেল। ওর কথাই কান দিও না। দেখো পাপা কি এনেছে তোমাদের সকলের জন্য। কান্নারত মুখশ্রীর কপালে অভিনস্ত চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল সাইফ। মৃণাল খুশি হয়ে গেল। কেউ তাকে প্রিন্সেস বললে সে খুশি হয়ে যায়। তার বেড থেকে শুরু করে পরার টেবিল, ড্রেস, জুতো সব ডিজনি প্রিন্সেস ইন্সপায়ার্ড। তেমনি মিরালের বেড থেকে শুরু করে সবকিছু স্পাইডারম্যান ইন্সপায়ার্ড। মিরাল উকি ঝুঁকি দিয়ে দেখছে নানিদের হাতে ট্রেতে কি রয়েছে। মজাদার ফুলকো চিকেন বান দেখতেই সকলেই হৈ হৈ করে উঠল। মিরালের চোখ দুটো বড় বড় হয়ে গেল। গোল গোল উৎসুক দৃষ্টি ফেলে বাবার উদ্দেশ্যে বলল, এগুলো আমাদের জন্য এনেছো? সাইফ মৃদু হেসে মাথা নাড়ে। মিরাল খুশিতে জাপটে ধরে বাবার পা। ফের জিজ্ঞাসা করে, তার মানে ওই বোরিং হাদাবুদা দুধ ডিম আর খেতে হবে না? সাইফ মৃণালকে কোল থেকে নামিয়ে তার বেডে বসিয়ে মিরালকে কোলে তুলে নেয়। ছোট ছোট চুলগুলো হাত গলিয়ে বলে, চিকেন বানও খাবে, দুধ আর ডিমও খাবে। এগুলো না খেলে তুমি বড় হবে কি করে? স্পাইডারম্যানের মতো বিশাল বিশাল দালানে চলে। চিকেন বানও খাবে, দুধ আর ডিমও খাবে। এগুলো না খেলে তুমি বড় হবে কি করে? স্পাইডারম্যানের মতো বিশাল বিশাল দালানে চড়বে কিভাবে? ওগুলো চড়তে হলে তো শক্তির প্রয়োজন, আর শক্তি অর্জন করতে হলে তো খেতে হবে। তুমি কি স্পাইডারম্যান হতে চাও না? মিরাল চুপ মুখটা ছোট করে মাথা নাড়ে। সে খুব করে যায় স্পাইডারম্যান হতে। অগত্যা সকলকে চিকেন বান সহ দুধ ডিমও খেতে হলো। সকলকে সব খাবার খাইয়ে স্যাপ দম নেয়। আজ সে খুব খুশি। মেয়ের সাথে মনোমালিন্য দূর হয়েছে। সে আনন্দে সকাল সকাল বাচ্চাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এসেছে। সে জানে বাচ্চারা প্রচুর বোর ফিল করে প্রতিদিন একই খাবার খেতে। মিনময়ী ব্যস্ত হাতে রুটি বেলছে আর মিনি রুটি ভাজছে। রান্না করে ভার্সিটি যাবে। বাচ্চাদের সাথে দেখা করে সাইফ তখন সবে মাত্রই ঘরে ঢুকলো। তাকে দেখতে মিনময়ী মাথায় কাপড় টেনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। টি টেবিল থেকে একটা খাম তুলে এগিয়ে যায় তার কাছে। চাচা এই খামটা সেনানিবাস থেকে একজন দিয়ে গিয়েছে, বলেছে আপনাকে দিতে। ফ্রিজে আটকে হাতের জুসের বোতলটা টেবিলে রেখে সাইফ খামটা নেয়। মৃদু হেসে মিনময়ীকে বলে। ধন্যবাদ আম্মা। মিনময়ী আলতো হাসি দিয়ে পা চালায়। চিন্তিত ভঙ্গিতে চতুর্থবারের মতো শেষের ঘরের বদ্ধ দরজার দিকে উকি দিয়ে আবারও ছুটল রান্নাঘরের দিকে। মণি খুব সকালে ঘুম থেকে উঠলেও আজ উঠেছে না। গতকালে সেই ঘটনার পর মণি একদম বিধ্বস্ত হয়ে পড়ে। একটাবারের জন্য দরজা খোলেনি। যদিও আশরাফের থেকে শুনেছে সব ঠিক আছে, কিন্তু তবুও তার মন মানছে না। তোয়ালেতে ঘাম মুছতে মুছতে আশফাক আহমেদ বসার ঘরে আসে। আজ আর মর্নিং ওয়াকে বের হয়নি, তাই ট্রেডমিলে হেঁটেছে আধ ঘন্টা যাবৎ। সোফায় বসে হাঁক ছেড়ে বলল, মিনি, আমার শরবতটা নিয়ে আয় তো। মিনি এক ছুটে গিয়ে বিটরুট এবং চিয়া সিড মিশ্রণের শরবতটা ফ্রিজ থেকে বের করে আশফাক আহমেদের হাতে দেয়। শরবতে চুমুক দিতে দিতে আশফাক আহমেদ তাকায় সোফায় থমথমে মুখে বসে থাকা সাইফের দিকে। হাতের কাগজটা দেখে শুধায়। ওটা কিসের কাগজ? সাইফ চোখ তুলে তাকায়। চোয়াল তার আটসাট হয়ে আছে। হাতের কাগজটি এগিয়ে দিয়ে থমথমে মুখে বলে, কোর্ট থেকে নির্দেশ এসেছে, আগামী শুনানির দিন আপনাকে আর আমাকে উপস্থিত থাকতে হবে। আশফাক আহমেদের লড়াটে গুটি কয়েক ভাঁজ পড়ে। কিন্তু কেন? ফর্সা মুখশ্রী ক্রমশই লাল হয়ে উঠল সাইফের। আশাকে নিয়ে কর্মক্ষেত্রে কোনো চর্চা হোক, এটা সে কখনোই পছন্দ করতো না। ইভেন এখনো করে না। অথচ সেটাই সবসময় হয়। ফের একই কণ্ঠে বলল, আশা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। দর্পণের বক্তব্য, এটা তার সত্যতা যাচাই আমাদের বয়ান প্রয়োজন। চাপা উত্তপ্ত প্রশ্বাস নিঃসৃত হয়। আশফাক আহমেদ ক্লান্ত বদনটি সোফায় এলিয়ে ত্যক্ত স্বরে বলে, ইদানিং এগুলো আর সহ্য করতে পারে না।
আমার ভঙ্গুর হয়ে থাকা ভেতরটা। বয়স হয়েছে, একটু শান্তির নিঃশ্বাস নেওয়াই মুশকিল তোমাদের জন্য। এর চেয়ে ভালো আমায় জ্যান্ত কবর দিয়ে দাও তোমরা, তাও ভালো। রোজকার এই আলোচনা সমালোচনা শুনে শুনে তিলে তিলে মরার থেকে। জুসের গ্লাসটা হাতে তুলে নেয় সাইফ, কথা ঘুরিয়ে বলে, আশা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। দর্পণের বক্তব্য, এটা তার সত্যতা যাচাই আমাদের বয়ান প্রয়োজন। ওয়াজেদ ভাইজান ফোন করেছিল, উমায়ারের দেশে আসতে কিছুদিন দেরি হবে। রানিং প্রজেক্ট যেটা সুপারভাইজার উমায়ের, সেটা শেষ করা অবধি উমায়ের ছুটি নিতে পারবে না, এমনকি চাকরিও ছাড়তে পারবে না। আমি বলে দিয়েছি সমস্যা নেই, ততদিন সিয়াও নিজেকে গুছিয়ে নেবে। নিজেদের টানাপোড়েনে মেয়েকে শেষ করে দিচ্ছ। আশফাক আহমেদ গম্ভীর গলায় বলল। সাইফ মৃদু হাসে শ্বশুরের কথায়, খানিক অবাকের রেশ ধরে শুধায়, আপনি বলেছেন এই কথা? না, না বলে তো উপায় নেই। দিন শেষে সন্তানদের ওই হাসি মুখটাই একটা বাবার স্বস্তির কারণ হয়। তাতে পরিস্থিতি এমন পাত্র যতটাই চরিত্রহীন আর বিরূপ হোক না কেন। শেষের কথায় সূক্ষ্ম খোঁচা সাইফের গায়ে লেগে গেল। সাইফ দাঁতে দাঁত চেপে তেরছা চোখে তাকায়। আপাদমস্তক দাম্ভিকতায় আবৃত বুড়ো খেচরা জাদ্রেল শ্বশুরের দিকে বিড়বিড় করে বলে, জানে জানে প্রেম করে বেড়ালে ভালো হতো, জনে জনে প্রেম করে বেড়ালে ভালো হতো। ওনার মেয়ে চলে যাওয়ার এত বছর পরেও তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকাটা তো আর চোখে পড়ে না। আশফাক আহমেদ ঠিক শুনল কথাখানা। চাপা আক্রোশে সে নিজেও বলতে লাগলো, চোখে পড়বে না কি করে? আমি যে এখনো বেঁচে আছি। আমি বেঁচে না থাকলে এতদিনে 3টা বিয়ে হয়ে যেত। আমি যদি এক্ষুনি মারা যাই, তাহলে আগামী দিন গিয়ে বিয়ে করে আনবে। এক একটা শিরা উপশিরার সাথে পরিচিত আমি। আমার আমার শিরা উপশিরা কোনো এক টিকিটি চিনতেও আপনার আরেকবার আমার শিরা উপশিরার কোনো এক টিকিটি চিনতেও আপনার আরও একবার জন্ম নিতে হবে। কেননা আপনি মারা গেলে আমি তার আধা ঘন্টার মাঝে বিয়ে করে আনবো, পরের দিন অপেক্ষা করব না। সাইফ খেপে গিয়ে বলে, চরিত্রহীন লম্পট নির্লজ্জ ছেলে কথাকার। তোমার তোমার কত বড় সাহস! আশফাক আহমেদ রাগান্বিত স্বরে বলল। মিনি মিনময়ী রান্না ছেড়ে উকি মেরে দেখছে জামাই শ্বশুরের ঝগড়া। বহুদিন বাদে তাদের এমন দুষ্টু মিষ্টি ঝগড়ার দেখা মিলল। তবে সাইফকে এত ফুরফুরে মেজাজে দেখে খানিক অবাক হয় সকলে। মিনি তো ফোড়ন না কেটে থাকতেই পারলো না, সে বিদ্রুপ করে বলল, হ হ, খুব বিয়া পাগল আপনি। তার জন্যই তো প্রত্যেকবার ঘটকগুলোর ভয় দেখাইয়া পাঠাইয়া দিতেন। তোকে ফোড়ন কাটাতে বলেছি? সাইফ চোখ গরম করে তাকায় মিনির দিকে। মিনি মুখ বাঁকিয়ে আবার নিজের কাজে লেগে পড়ে। আর শ্বশুর জামা এভাবে আরো কিছুক্ষণ তর্ক বিতর্ক চালিয়ে গেল। আশফাক আহমেদ টেরই পেল না কখন তার মন খারাপ উধাও হয়ে গেছে চরিত্রহীন সাইফের কারণে। নাস্তা বানানো শেষ হতেই মিনময়ী নিজের ঘরে যায়। আশরাফের কাছে মনির ঘরের দ্বিতীয় দরজার চাবি আছে। লোকটাকে বলবে একটু দেখে আসতে, মনি কি ঘুমোচ্ছে এখনো? উদাম দেহে উবো হয়ে বেঘরে ঘুমোচ্ছে সে, পরনে ছোট্ট একটা প্যান্ট। আগে তো দেহে একটু পোশাক আশাকও রাখতো ঘুমানোর সময়, এখন সেটুকুরও বিসর্জন দিয়েছে। এই নিয়ে কিছু বলতে যাও না, মৌমাছির মতো খোলবলিয়ে উঠবে। বলবে কোনো শর্টস বুঝি শুধু যুবক ছেলেরাই পরে। কেন শর্টস বুঝি যুবক ছেলেরাই পরে, শুধু বুড়োরা পরে না? তাকে অপমান করা হচ্ছে। তাকে উদাম গায়ে দেখলে কি তার অস্বস্তি হয়? এমন নানা কথা বলে তাকে তোপের মুখে রাখবে। তপ্ত শ্বাস ফেলে সে বারান্দার পর্দা সরিয়ে গ্লাসটা টেনে দেয়। মুহূর্তে অন্ধকার ঘরটির কোনায় কোনায় প্রভা ছড়িয়ে পড়ে। তবে বারান্দায় ঢুকতেই তার ভ্রু কুঁচকে যায়। মনির বারান্দায় লিলি নেই। লিলি তো ওখানেই ছিল। আর একটু কাছে ওকে ঝুঁকি দিতেই শিয়াশাকে দেখতে পায়। বিধ্বস্ত ঘুমন্ত মুখশ্রীতে গুটিয়ে শুয়ে আছে গতিতে। সে তড়িৎ গতিতে ছুটে যায় আশরাফের কাছে, জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকে, এই যে শুনছেন, উঠুন। বেঘরে ঘুমন্ত আশরাফ লাগাতার এমন ডাকাডাকিতে চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে একবার তাকায় মিনময়ের দিকে। ঠোঁটের ডগায় ঘাম জমে আছে, মুখশ্রী কিছুটা লাল। সে মৃদু হেসে মেয়েটাকে জাপটে নিজের সাথে জড়িয়ে নেয়। ঠোঁটের ডগায় ঘাম জমে আছে, মুখশ্রী কিছুটা লাল। সে মৃদু হেসে মেয়েটাকে জাপটে নিজের সাথে জড়িয়ে নেয়, মাথায় এলিয়ে দেয় ছোট্ট বক্ষে। মিনময় হতভম্ব হয়ে যায়, দু হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে ঠেলতে ঠেলতে বলে, ছাড়ুন, মনি বারান্দায় গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে, তার কাছে একটু চলুন। সে ঠিক নেই মনে হয়। আশরাফের ঘুম ছুটে যায়। তরাক চাহনিতে তাকায় মিনময়ের দিকে। আশরাফ তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে কোনো মতে টি শার্ট ট্রাউজার পরে শিয়াশার ঘরে দৌড়ে যায়। গতকাল রাতে মেয়েটার গা গরম ছিল, এখন আবার বাহিরে ঘুমোচ্ছে। নিজের সাথে সাথে তাদের সকলকেও শেষ করে ছাড়বে।
কপাল গাল গলা ঘেমে উঠেছে, হাঁটু আঁকড়ে গুটিয়ে শুয়ে আছে। আশরাফ কপালে হাত দিয়ে দেখলো শরীর ঠান্ডা, জ্বর ছেড়ে হয়তো ঘাম ছুটেছে। গালে আলতো চাপড় দিয়ে ডাকলো। সিয়া, সিয়া। কয়েকবার ডাকাতেই শিয়াশা চোখ মেলে তাকায়, কিছু বলে সেভাবে তাকিয়ে রইল। কিছুটা সময় পার হতেই ঘুমের সাহায্যে দম করা কিছুটা সময় পার হতেই ঘুমের সাহায্যে দমন করা যন্ত্রণাগুলো আবার এসে জাপটে ধরে মস্তিষ্কে। অসহনীয় ব্যথায় মন মস্তিষ্ক আবার তিক্ত হয়ে উঠল। চোখ দিয়ে গড়িয়ে পড়া দুফোঁটা অশ্রু আশরাফ গড়াতে দেয় না। আলতো হাতে মুছে ফেলে মৃদু কণ্ঠে শুধায়। ঠিক আছিস? শিয়াশার ওষ্ঠদ্বয় প্রসারিত হয়ে গেল। কথায় বলে যার মধ্যে যত ব্যথা সে তত হাসে। আশরাফের কাছে এই হাসি ঠিক তাচ্ছিলের মতোই লাগলো। শিয়াশা প্রগাঢ় হেসে মামার হাতটা আঁকড়ে ধরে উঠে দাঁড়াতে দাঁড়াতে জড়ানো কণ্ঠে বলে। মেবি আম লাস্টিং মাইসেলফ মামু। উঠে দাঁড়াতে গেলেই শরীরটা ভেঙে আসতে লাগলো। দোদুল্যমান দেহটাকে আশরাফ শক্ত হাতে আগলে নেয়, খানিক ধমকে উঠে বলে। কি অবস্থা সিয়া? এই শরীরে বাইরে কেন ঘুমিয়েছিলি? শরীর রীতিমতো ঢুলছে। ওষুধ খেয়েছিলি রাতে, দিয়ে গিয়েছিলাম। নিজের উপর জোর খাটিয়ে শিয়াশা নিজেকে সামলে নেয়। মামার সামনে নিজেকে স্ট্রং প্রমাণ করতে বলে। দেখো আমি ঠিক আছি, ঘুম থেকে উঠেছি তো তাই ব্যালেন্স রাখতে পারিনি। তুমি চিন্তা করো না, রাতে পাপা ওষুধ খাইয়ে দিয়েছে। আমি গোসল করে আসছি, তাহলেই সতেজ হয়ে উঠবো। আশরাফ শুনে না, তাকে আগলে রাখে নিজের সাথে, নরম কণ্ঠে শুধায়। পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না সিয়া, কিন্তু এর মানে এই নয় যে আমরা হাল ছেড়েই দেব কিংবা নিজেকে কষ্ট দেব। সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখতে হয়। দেখবি এভাবেই একদিন সব স্বাভাবিক হয়ে গিয়েছে। শিয়াশা মামার সাথে সহমত পোষণ করে, উচ্ছ্বাসিত হয়ে বলে। তুমি ঠিক বলেছো মামু। আমিও এখন মানিয়ে চলাকেই নিজের জীবন ভেবে নিয়েছি। আমি মানিয়ে চলবো, সব পরিস্থিতিতে সব কিছুতে মানিয়ে চলবো। তুমি পাপাকে জানিয়ে দাও আমি বিয়েতে রাজি। আর অবশ্যই বিয়েটা যেন তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি সম্ভব। আশরাফ ব্যথিত নয়নে দেখে ভাগ্নির অস্বাভাবিক আচরণ, দীর্ঘশ্বাস ফেলে বলল। সিয়া, বি নর্মাল। তুই অস্বাভাবিক আচরণ করছিস। শিয়াশা ওয়াশরুমে ঢুকতে ঢুকতে আঙ্গুল তাক করে বলল। নো মোর ওয়ার্ডস মামু, তুমি পাপাকে জানাও আমি রাজি। আশরাফ ম্লান চিত্তে হেঁটে বারান্দায় যায়। কি করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে ভাগ্নির জীবনের শঙ্কা, আরেকদিকে ভাগ্নির খুশি। সে কোনটা বেছে নেবে? মন মস্তিষ্ক যে নির্দ্বিধায় মেয়েটার শঙ্কাহীন জীবন বেছে নেয়। গ্লাসে হেলান দিয়ে নিচে দৃষ্টি নিক্ষেপ করতেই সে হতচকিত হয়ে গেল। ফাঁকা পাখির কাছাটা গাছের উপর পড়ে আছে। সে চৌকিতে একবার সিয়ার ওয়াশরুমের দিকে তাকায়, আরেকবার ফাঁকা খাঁচাটার দিকে। চিৎকার করে বলে উঠে। সিয়া, লিলি কোথায়? আশরাফের চিৎকারে মিনময় ছুটে আসে। কি হয়েছে? চিৎকার করছেন কেন? আশরাফ হড়বড়িয়ে জিজ্ঞাসা করে। লিলি কোথায়? মিনময় কপাল কুঁচকে এদিক ওদিক তাকিয়ে বলে। আমিও খুঁজেছিলাম লিলিকে, গেল কোথায়? মনি মনে হয় ওকে অন্য কোথাও রেখেছে। মাথা মোটা মেয়ে, ওর খাঁচা পড়ে আছে নিচে মাটিতে, কিন্তু লিলি নেই। আশরাফ চিবিয়ে চিবিয়ে বলল। হায় হায়, আমি এখন কার সাথে ঝগড়া করব? এই সিয়া, লিলি কোথায় রে? তোর পায়ে পড়ি, এখন এটা বলিস না তুই রেগে ওকে ছেড়ে দিয়েছিস। আশরাফ আহাজারি করতে করতে সিয়াসার ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। মিনময় অবাক হয়ে যায় আশরাফের কথায়। লোকটা কোন জাতের, লিলি ঠিক আছে কিনা তা নিয়ে তার চিন্তা নেই, সে আছে তার ঝগড়ার সঙ্গী হারানোর বেদনায়। স্লিপিং পিলের কড়া ডোজে পেটানো দেহের সকল স্নায়ু নিশ্চল, তবে স্লিপিং পিলের সেই উচ্চ শক্তিও যেন আর হার মেনে একটা নামের কাছে। দর্পণে নিশ্চল স্নায়ুগুলো হুড়হুড় করে সচল হচ্ছে, কারণ সুনির্দিষ্ট কণ্ঠে, চিরচেনা কণ্ঠ, যাকে সে নিজে ট্রেন করেছে যেন সবসময় তার কর্ণকুহরে প্রবেশ করে কাঙ্ক্ষিত নামটি যে তার খুব প্রিয়। তার মুখে অযথাই হাসি ফোটায়, অযথাই ভালোবাসতে শিখায়। ধীরে ধীরে মস্তিষ্ক একদম সচল হয়ে ওঠে। দর্পণ ঘুম জড়ানো বিচলিত চোখে এদিক ওদিক তাকাতে লাগলো। বারান্দার গ্লাস ভেদ করে রংচটা দেহটি দেখা যাচ্ছে। বারান্দায় বসে অনবরত ডাকছে, শিয়া, শিয়াবু, শিয়াবু, খারাপ খারাপ, দপন দপন ভালো, দপন ভালো। দিক দিশা হারিয়ে লিলি ডেকেই যাচ্ছে। দর্পণের মুখে হাসি ফুটে উঠল। লিলির মনে আছে তার আসল ঠিকানা। বিছানা ছেড়ে সে ক্রুদ্ধ পায়ে এগিয়ে যায়। বারান্দা থেকে উকি দিয়ে ছোট্ট করে ডাকে। লিলি। বার দুয়েক ডাকতেই লিলি শুনতে পায়। দর্পণকে দেখতেই সে ডানা ঝাপটাতে শুরু করে। দর্পণ হাতে এগিয়ে ডাকে তাকে। সে ডানা মেলে সোজা দর্পণের হাতে এসে বসে। অস্থির পানে তার হাতে মুখে ঘষতে ঘষতে বলে, শিয়াবু, শিয়াবু, খারাপ। দর্পণ তাকে আদর করতে করতে বারান্দায় বসে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করে,
সিয়া বউ বকেছে? লিলি মুখ ঘষতে ঘষতেই বলে, বউ বউ সিয়া বউ খারাপ। দর্পণ ম্লান হাসে, বলে, মন খারাপ করতে নেই, আমরাও সিয়া বউকে বকে দেব, ঠিক আছে?